সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। শুনছেন এবং একই সাথে দেখছেন আমাদেরকে রেডিও স্বাধীন 92.4 FM এ। আমি রেহান রাসুল আছি আপনাদের সাথে, আর আমাদের এই বিশেষ আয়োজন চলছে। এই বিশেষ আয়োজন কোনটা আপনারা সবাই জানেন, সমতার পথে এগিয়ে যাই একসাথে। এই পডকাস্টের আমাদের আয়োজন FCDO এর অর্থায়নে UNDP এর অধীনে পরিচালিত ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহযোগিতায় 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স ক্যাম্পেইনের অংশ হিসেবে 10 পর্বের পডকাস্ট সম্প্রচার করছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে লিঙ্গ সমতা এবং নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আমি রেহান রাসুল থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু প্রত্যেক পর্বের শুরুতেই যেটা বলি, আই এম নট দ্য টকার। অফকোর্স আমার সাথে এক্সপার্টস আছেন, আমার সাথে গেস্টস আছেন, যাদের কাছ থেকে মূলত আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, দ্যাটস ডিজিটাল সেফটি, প্রোটেক্টিং ওয়েমেন অনলাইন। ফার্স্ট থিংস ফার্স্ট, হাউ স্যাড ইজ দ্যাট? প্রোটেক্টিং ওয়েমেন অনলাইন, অনলাইনেও আমাদেরকে ওয়েমেনদেরকে প্রোটেক্ট করার জন্য উই হ্যাভ টু টেক স্টেপস। এই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি। তো সেই জায়গা থেকেই এই অ্যাক্টিভিজমগুলো আসে, এই জায়গা থেকে এই চিন্তাগুলো আসে যে হাউ টু গেট রিড অফ দিস, এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তো চলুন শুরুতেই আমরা একটু পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আজকে যারা আছেন, আমাদের সাথে আছেন শাহরিন শ্রাবণ তিলোত্তমা ম্যাম, প্রোগ্রাম অফিসার DGC UNDP বাংলাদেশ অ্যান্ড অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি রেহান ভাই, ভালো আছেন আপনি? জি, থ্যাংক ইউ ফর বিং হিয়ার ম্যাম। এবং আমাদের সাথে আছেন শারমিন খান, লিগ্যাল কনসালটেন্ট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট ফর প্রফিট ল। কেমন আছেন ম্যাম? ভালো, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। থ্যাংক ইউ ম্যাম আজকে এখানে আসার জন্য। আমি শুরুতেই টপিকটা বলেছি যে ডিজিটাল সেফটি, প্রোটেক্টিং ওয়েমেন অনলাইন। তো একদম শুরুতে আমি যেটা বলছিলাম ম্যাম, সেটা থেকে একটা জেনারেল কোশ্চেন দিয়ে শুরু করি। প্রশ্নটা হয়তো দুজনের কাছেই থাকবে। ম্যাম, আপনাকে দিয়ে শুরু করি। ম্যাম, ফার্স্টলি যদি প্রশ্নটা জিজ্ঞেস করি সকল শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য একসাথে, যে এই যে প্রোটেকশন প্রয়োজন পড়ছে, এটা আসলে ইম্প্যাক্টটা শুরু হয় কোথা থেকে? মেন্টালিটি, সোশ্যাল সিস্টেম, নাকি পারিবারিক শিক্ষা? কোন জায়গা থেকে ম্যাম এটা আসলে শুরু হয়? ধন্যবাদ আপনাকে এবং রেডিও স্বাধীনের যারা সকল শ্রোতা আছেন এবং যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা এই আয়োজনে আসতে পেরে আসলে খুব খুশি হয়েছি, কারণ এই যে 16 ডেজ অ্যাক্টিভিজম, 16 দিনের একটি ক্যাম্পেইন সারা বিশ্বব্যাপী চলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা নারী পুরুষ মিলে একসাথে সমতার পথে এগিয়ে যাওয়ার জন্য বেশ কিছু বছর ধরে কাজ করে যাচ্ছি। এটা নভেম্বরে থেকে ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর 25 থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমরা বিশ্বব্যাপী ক্যাম্পেইনটা পরিচালনা করে থাকি। সরকারি বেসরকারি বিভিন্ন খাতেই আমরা এই ক্যাম্পেইন নারীর সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, সেটা পাবলিক স্পেসে হোক, ডোমেস্টিক স্ফিয়ারে হোক, অনলাইন স্পেসে হোক, আমরা বিভিন্ন সময় কথা বলি, কাজ করি এবং আজকের এই আয়োজনের মতো একটা আয়োজনে উপস্থিত হয়েছি। রেহান ভাই যেটা বলছিলেন যে অনলাইন সেফটি অথবা ডিজিটাল সেফটি ফর উইমেন, এবং এই সিচুয়েশনটা কখন ঘটে কিংবা আমরা এর সম্মুখীন আজকে এই 2024-এ এসেই কি হচ্ছি, নাকি বহু বছর হয়েছি কিংবা সামনে আরও হব? বাংলাদেশ বিশ্বের বাইরে নয়, এবং এই যে সাইবার স্পেস, এই সাইবার স্পেসে নারী পুরুষ সকলেই সমানভাবে আমরা অংশগ্রহণ করছি। বিশেষত কোভিড পরবর্তী সময়ে আমরা ডিজিটাল স্ফেয়ারে অর্থাৎ অনলাইনের এই সাইবার স্ফেয়ারে আমরা অনেক বেশি পদচারণা করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশের আরবান স্পেস কিংবা কমিউনিটি স্পেস, রুরাল স্পেস, যারা আমরা নারীরা রয়েছি, যুবকরা রয়েছে, শিশুরা রয়েছে, তারা অনেক সময় এই যে অনলাইন জগৎ, এই ডিজিটাল জগতের ডুজ অ্যান্ড ডোন্টস অর্থাৎ কি করতে হবে কি না করতে হবে তা না জেনেই আমরা এখানে পদচারণা করছি। এই যে উন্মুক্ত একটা জায়গা অর্থাৎ অনলাইনের যে সাইবার স্পেস, এখানে আমাদের যেরকম রয়েছে অপার সম্ভাবনার সুযোগ, তথ্যের
একেবারেই ওপেন ডোর, আমরা ইনফরমেশন অ্যাক্সেস করতে পারছি। তার সাথে সাথে আমাদের বেশ কিছু সুরক্ষা এবং বিভিন্ন ধরনের ভায়োলেন্স কিংবা থ্রেট কিংবা হার্ম এগুলো প্রতিরোধ করার বিষয়টা সম্পর্কেও আমাদেরকে জেনে এই জগতে আসতে হবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা বিভিন্ন সময় দেখি, আমরা প্রতিনিয়তই আমাদের বন্ধু মহলে বলেন, আমাদের কলিগদের মধ্যে বলেন, পারিবারিকভাবে বলেন, সবসময় আমরা এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মেয়েরা যখন অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করছে কিংবা কোনো একটা ইন্টারনেট বেসড কোনো একটা অ্যাক্টিভিটিতে সংযুক্ত হচ্ছে, তারা বিভিন্ন সময় বলছে আমরা হ্যাকিংয়ের শিকার হয়েছি অথবা আমাকে হ্যারাস করছে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো এটা নূতন নয়। আমরা যখন প্রথম, আমার কাছে মনে পড়ে যে ধরেন 15 বছর আগে যখন আমরা স্কুল কলেজে প্রথম কম্পিউটার শিখি কিংবা অনলাইন স্পেসে আমরা যখন জয়েন করি, তখন এই যে একটা পাসওয়ার্ড, একটা ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা একটা কম্পিউটারের পাসওয়ার্ড, সেটা খুব সুরক্ষিত রাখতে হবে, সেভাবেই আমরা শিক্ষাটা গ্রহণ করতাম এবং আমাদের পদচারণা খুব সীমিত ছিল। সো সেখান থেকে এখন এত বেশি ওপেন অ্যাক্সেস, আমাদের পড়ালেখা থেকে শুরু করে আমাদের জ্ঞানের ভান্ডার থেকে শুরু করে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, কোথায় আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করছি না। আমরা খাবার অর্ডার করতে গেলেও আমরা একটা ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উইন্ডো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকের সাথে জড়িয়ে আছি। একই সাথে নিরাপত্তা বিষয়টা খুব বড়ভাবে দেখা দিয়েছে এবং সেখানে আমরা আসলে খুবই ভালনারেবল। বিশেষ করে এটাই ম্যাম আমার প্রথম প্রশ্ন ছিল আসলে আপনার কাছে, আমি যেটা করতে যাচ্ছিলাম যে আসলে কি নারী সুরক্ষিত এই মানে ওপেন ডিজিটাল স্পেসে বা এই ডিজিটাল জগতে? দেখুন, আমি আমার একটা অভিজ্ঞতা দিয়েই বলি। আপনি আমার পরিচয় দিয়েছেন, আমি একজন আইনজীবী। আইন জেনে দেশের বিভিন্ন ধরনের যে প্রোটেকশন সার্ভিস আছে সেগুলো জেনে আমি এ পর্যায়ে হয়তো এসেছি। যতটুকু আমার জ্ঞান সীমিতই বলবো, সীমিত না হলে আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে হ্যাকিংয়ের শিকার হয়েছি এবং তখন আমি পার্সোনালি আমি জানতে পারিনি যে আমাকে কি করতে হবে। সুতরাং একটা শিশু কিংবা একটা ইউথ অথবা একটা অ্যাডোলেসেন্ট, একটা নারী কিংবা একটা ছেলে, একজন পুরুষ, তারাও কিন্তু তাদের এতখানি জ্ঞান থাকে না অথবা ইনফরমেশন ল্যাকিং থাকে যে তারা কতটুকু প্রোটেক্টেড থাকবে কিংবা খুব ইনিশিয়াল স্টেজে তারা তাদের ইন্টারনেটে সাইবার প্রেজেন্স কতখানি প্রোটেক্টেড থাকবে। অনেকেই সাইবার জগৎটা অথবা অনলাইন জগৎটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে বিনোদনের জগৎ কিংবা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জগৎ হিসেবে বেছে নেই আমরা আমাদের জীবনের অনেক প্রায়র একটা টাইমটাতে, অ্যাডোলেসেন্ট মুহূর্তটাতে। সো তখন আসলে আমরা আমাদেরকে সুরক্ষার বিষয়টা মাথায় থাকে না এবং তখনই অনেক সময় জ্ঞানের অভাবে অথবা এই যে একটা থ্রেট কাজ করে কিংবা একে অপরকে একটা এঙ্গেজ করার একটা বিষয় থাকে উইথ আ নেগেটিভ মাইন্ড। সো সেখানে আমাদের আসলে সুরক্ষার জায়গাটা খুবই কম এবং আমাদের এই মুহূর্তে, যদিও এটা একটা খুব ভালো জায়গা এবং আমরা বলবো যে আমাদের নেশন ওয়াইড, কান্ট্রি ওয়াইড আমরা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো, আমরা সুলভ মূল্যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি, বিভিন্ন লিটারেসি, ডিজিটাল লিটারেসি আমরা নিতে পারছি অনলাইনের মাধ্যমে, কিন্তু সেই পরিমাণে কিংবা সেই অনুপাতে আমাদের যে প্রোটেকশন সিস্টেমগুলো আছে কিংবা সোশ্যাল মিডিয়ায় যে আমরা লিটারেট হতে হবে, ই লিটারেসি আমরা যেটাকে বলে থাকি, সেই পরিমাণের সাপোর্ট সিস্টেম কিংবা অ্যাওয়ারনেস নেই। এটারই ধারাবাহিকতা আমি বলবো যে এই যে নো এক্সকিউজ টু এন্ড দ্য ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এই যে 16 দিনের যে ক্যাম্পেইন, এটার একটা পার্ট কিন্তু আমরা দেখে থাকি যে এনশিওরিং অ্যান্ড অ্যাড্রেসিং সাইবার ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। সো এই যে সুরক্ষার জায়গাটা বলছেন, সুরক্ষিত আমরা নই বলেই আজকের আয়োজন আমি বলবো এবং আমরা আসলে এটা কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে এই সচেতনতাটা
তৈরি করতে চাই। ভেরি ওয়েল সেড ম্যাম। আমার মনে হয় লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স আপনারা যারা আছেন তারাও বুঝতে পারছেন যে বিশেষ করে ম্যাম যেই কথাটা বললেন যে বয়ঃসন্ধিকালের যেই সময়টা, ওই সময়টাতে দেখা যাচ্ছে নারী হোক পুরুষ হোক ওই সময়টাতে নিজের সেফটির কথাটা, অনলাইন সেফটির কথাটা চিন্তা করার চেয়ে অনলাইনের মাধ্যমে, সামাজিক মাধ্যমে আমরা যে বিনোদনগুলো পাই, যে আনন্দগুলো পাই, সেটাতে অতিরিক্ত নিজেকে বিস্তারিত করে দেওয়া বা নিজেকে অনেক বেশি খোলামেলাভাবে উপস্থাপন করে ফেলা, যেই পাসওয়ার্ড বা কিওয়ার্ডস কাউকেই দেওয়া উচিত না, সেটা হয়তো বেস্ট ফ্রেন্ড বলে তার সাথে আমি শেয়ার করে ফেললাম, অনলাইনেই শেয়ার করে ফেললাম, এই ধরনের অনেক ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আসলে আমি বলবো না, আমি ম্যাম আপনার কাছে চলে যাব, শারমিন ম্যামের কাছে, যে ম্যাম আসলে সবচেয়ে সাধারণ বা কমন রিজনসগুলো কি যে কারণে ইনসিকিউরিটিটা চলে আসে অনলাইনের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ব্যাপারে যদি আসি? সবচেয়ে কমন রিজন আমি বলবো যে আমাদের যে বৈষম্য, যে মানে আমাদের যে নারী পুরুষের বৈষম্য, সেটা সবচেয়ে প্রথম আমাদের নর্মাল লাইফে যেটা আমাদের যেটা কাজ করে। কেন যে নারী পুরুষের বৈষম্য, যে পুরুষরা মনে করে যে তারা মোর স্ট্রঙ্গার ফিজিক্যালি দেয়ার, হ্যাঁ, সেই জন্যই তারা মানে জেন্ডার বেসড ভায়োলেন্স যেটা আমাদের নারীর প্রতিটা হয় সেই জন্যই হয়। তো অনলাইনেও যখন যেটা শারিন আপা বলছিলেন যে যখন অনলাইনে থাকে, অনলাইনে যে ল্যাক অফ রেগুলেশনস আমাদের, এটা সামথিং নিউ, যে আমাদের স্পেশালি প্যান্ডেমিকের পরে, কোভিডের পরে এত বেশি অ্যাভেল করে ফেলেছি আমরা, যে অনেক সময় তারা ভাবে, স্পেশালি ছেলেরা, পুরুষ ছেলেরা, ইভেন ছোট ছেলেরাও, ইটস সামথিং ভার্চুয়াল, যে দে ক্যান ডু এনিথিং। তো দে ক্যান ডু এনিথিং, অ্যান্ড ফার্স্ট থিংই যে কোনো একটা মেয়ের প্রোফাইল, যে কোনো কিছু, আমার দে থিঙ্ক লাইক দে ক্যান ডু এনিথিং। আর সবসময় যে ওই টেন্ডেন্সিটা যে হ্যাঁ, যে বৈষম্যটা কাজ করে ছেলে মেয়েদের, স্পেশালি আমাদের দেশে, আমাদের মতো আরও অনেক দেশে, সেটা হচ্ছে সবচেয়ে মানে মেইন রিজন আমি বলবো। তাছাড়াও রেস, রিলিজন, অনেক কিছু আছে, বাট এটা হচ্ছে মেইন, যে নারী পুরুষের ভেদাভেদটা যেটাকে আমরা বলি সবসময়। ম্যাম, ডিসক্রিমিনেশনের কথাটা আপনি যেভাবে বলছেন, ইজ ইট লাইক যে এমনিতে আমি যদি দেখি যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ বা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে দিয়ে যেহেতু টানা পুরো পৃথিবী অনেক দিন ধরে যাচ্ছে, তাহলে কি অনলাইনে যখন নারীর অ্যাক্টিভিটিগুলো বা সামনে আসাগুলো আসে, তখন কি কোনো রকম কমপ্লেক্স কাজ করে পুরুষ মনের মধ্যে, যে কারণে তারা বেশি মাত্রায় নারীকেই আঘাত করে, বা কেউ একজন লাইভ করছে তাকে বিশেষ আজে বাজে একটা কথা লিখে দেওয়া, সে ভাবছেই না যে বাসায় বা পাশের বাড়িতে হলে হয়তো সেই কথাটা বলতো না, কিন্তু অনলাইন বলে সে বলে দিচ্ছে, পাত্তাই দিচ্ছে না। ইজ ইট সামথিং লাইক দ্যাট? ডেফিনেটলি এটা একটা 100% আমি বলবো না, বাট ডেফিনেটলি যে এটা একটা রিজন আছে, যে অনেক বেশি প্রমোট করা হচ্ছে একজন কাউকে। আমাদের ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টগুলো কেন হয়? ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টও কিন্তু মেইন একটা অনেক বড় একটা রিজন হলো পাওয়ার প্লে। হ্যাঁ, ওয়ার্ক প্লেস কখনো কোনো মহিলা বেশি প্রমোশন পেয়ে গেলে ছেলেরা তাকে একটু ছেলেরা একটা গ্রাজ তৈরি হয় তার এগেনস্টে, অথবা টিচার স্টুডেন্ট তার মধ্যে আছে। আমি একটু আগে আপনার সাথে আগে যখন কথা বলছিলাম যে আমাদের স্কুলে, ইউনিভার্সিটিতে কোনো মহিলা টিচারকে হয়তো কোনো ছেলে স্টুডেন্ট সামনাসামনি কিছু বলবে না, দিস এ ডিফারেন্স, তাকে শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে। কিন্তু অনলাইনে মনে করে আমি যা কিছু বলতে পারবো, একটা ফেক আইডি বানিয়ে টিচার হয়তো ক্লাসে কিছু বলেছে, ইটস এভিডেন্সিয়াল, আমাদের অনেকগুলো এরকম রিপোর্ট আছে, টিচার হয়তো ক্লাসে কিছু বলেছে, রেজাল্ট খারাপ, কম নাম্বার দিয়েছে, সে অনলাইনে একটা কোনো ফেক আইডি বানিয়ে টিচারের ছবি, অন্যরকম মিথ্যা আরও অনেক কিছু, আমাদের তো এখন অনেক রকম টেকনোলজি, অনেক কিছু করা যায়, জাস্ট টিচারকে ডিগ্রেস করার জন্য, অনেক কিছু ডিমিন করার জন্য অনেক কিছু করে দেয়, ভাবে যে কিছু হবে না, এই জিনিসগুলাই। আর সবচেয়ে বড় কথা হলো যে দের ইজ নো স্পেসিফিক রেগুলেশন। যেরকম সামনাসামনি হ্যারাস করলে কিন্তু ভয় আছে যে পুলিশ ধরবে, কিছু করবে, ওই সাহসটা পায় না। কিন্তু অনলাইনে যেহেতু আমাদের ওরকম স্পেসিফিক রেগুলেশন নাই, ভয়টাও নাই যে আমি যা খুশি করতে পারবো, একটা আইডি তৈরি করে আমাকে কে ধরবে। একদম সত্য কথা। ভিউয়ার্স এন্ড লিসনার্স, আপনারা যারা শুনছেন এবং দেখছেন, ম্যাম এখানে যেটা বলতে চাচ্ছেন, আরেকটু যদি ডিটেইলে আমরা যাই, যে দেয়ার আর লটস অফ বাইস্ট্যান্ডার পিপল অ্যারাউন্ড। আমরা যখন অনলাইনে কাউকে হ্যারাস হতে দেখি, কেউ যত একটা বাজে কথা বলছে, আমরা কিন্তু ওই প্রোফাইলটাতে রিপোর্ট করি না, বরং দেখবেন যে 200, 300, 400 মানুষ হাহা দিয়ে রেখেছে। তো এই মানুষগুলো কিন্তু একই সাথে ওই মানুষগুলোকে সাপোর্ট করছে। আপনার পাশে যদি কেউ একজন আপনার বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে যেখানেই হোক
কাউকে যদি আপনি হ্যারাস করতে দেখেন, টিজ করতে দেখেন, মেবি ইউ উইল বিকাম ভোকাল, হয়তো আপনি কথা বলবেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে আপনি কোনো একটা কারণে লুকিয়ে যাচ্ছেন, ভাবছেন যে বাদ দিয়ে দিলেই হয়। ওই বাদ দিতে দিতে আজকের কিন্তু অবস্থাটা খুব খারাপ। যে কোনো একটা অনলাইন পোস্টের নিচে আপনি দেখতে পাবেন আজে বাজে এরকম বিভিন্ন রকম কমেন্ট থাকে, শুধুমাত্র একটু লাইক, রিয়্যাক্ট, একটু ফলোয়ার বাড়ানোর জন্য ইন্টেনশনালিও থাকে। হয়তো মানুষটা ভেতরে এমন না, সেই কথাটা বলতেই চাচ্ছে না, জাস্ট টু ক্রিয়েট সাম ফলোয়ার সেই কথাটা বলছে। যাই হোক, এটা আমার মনে হয়েছে পাবলিকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। লেটস গো ফর ইট। আমরা একটু ফুটেজ দেখে আসি যে সাধারণ মানুষ আসলে এই যে অনলাইন বেসড যে ব্যাপারগুলো ঘটে, আজে বাজে ব্যাপারগুলো, সাধারণ মানুষের প্রতিক্রিয়া এই ব্যাপারে কি। দেয়ার ইজ আ ভিডিও ফুটেজ, লেটস গো ফর ইট। যাদের কাজই এগুলা, যারা মনে করেন মেয়েদের এগুলা নিয়ে অনলাইনে ছড়ায়, এগুলা একটা চক্রই আছে হয়তো বাংলাদেশের, যারা আমরা বিভিন্ন সময় মিডিয়ায় দেখতে পাই। আমাদের বর্তমান সমাজে এরকম একটা প্রবণতা আগে থেকেই ছিল, এখনও আছে, যে পুরুষ নিজেদের সুপিরিয়র মনে করে আর নারীদের তাদের সাবঅর্ডিনেট। তো যখন দেখে তাদের এই মতামতটা বা তাদের চলাফেরা, তাদের আচার আচরণ নিজেদের মতো হচ্ছে না, সেই সময় তারা মনে করে যে না, তাদেরকে আমরা ডমিনেট করব বা তাদেরকে আমরা কোনোভাবে যাতে তারা আমাদের কথা শুনে। তো তখন তারা এই হ্যারাসমেন্ট বা তারা বিভিন্ন ধরনের এই প্রবণতাগুলোতে ঝুঁকে যায়। অনলাইনে নিরাপত্তার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা ব্যক্তিগত সচেতনতা সেখানে থাকতে পারে। আর আরেকটা যে বিষয় হতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে সাইবার অ্যাক্ট অ্যান্ড লগুলো আছে আমাদের বাংলাদেশে, সেই ল এনফোর্সমেন্ট অ্যান্ড পলিসিটাকে যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আই থিঙ্ক এখান থেকে আমরা খুব সহজেই আসলে এই সমাধান পেতে পারি। অনলাইনে আগে সমাজকে উদ্যোগী হতে হবে এই নারীদের যে হ্যারাসমেন্ট, যেটাকে ইপটিজিংও বলতে পারি। তো একজন নারী হিসেবে বর্তমান সময়ে আমরা যেই পরিবেশে বসবাস করছি সেই পরিবেশ আমাদেরকে শেখাচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেহেতু ভিডিও করি, ব্লগ করি, সো আমরা অনেক জায়গায় যাই, অনেক কষ্ট করতে হয়, অনেক বেশি করতে হয়। তো যখন এই কষ্টের ভিডিওগুলো যখন আমরা অনলাইনে ছাড়ার পর যখন একটা মানুষ আমাদের পিকচার নিয়ে, আমাদের ভিডিও নিয়ে নানা ধরনের মিথ্যা কথা এবং ফ্রডভাবে আমাদের ভিডিওগুলো প্রেজেন্ট করে, তখন আসলে অনেক বেশি খারাপ লাগে। যারা আসলে ইউটিউবার যারা না, ওরা তো মেয়েদেরকে হ্যারাসমেন্ট তো অলরেডি করতেছে। আপনি দেখেন কিছু কিছু মেয়ের, অনেক ভালো ফ্যামিলি মেয়ে অন্য একটা ছবির সাথে অ্যাড করে ছেড়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য তো একটাই, যে একটা হলো ব্যক্তিগত হ্যারাসমেন্ট, আরেকটা হতে পারে তারা ইনকামের পথটা এখান থেকে বের করছে। এটা কারা করছে? স্পেশালি ক্লোজেস্ট পিপল, যাদের পার্সোনাল ইন্টারেস্ট আছে, মেনলি তারাই করে। দূরের কেউ যাদের সাথে ইন্টারাকশন নাই বা কানেকশন নাই, তাদের কাছ থেকে এই জিনিসটা হওয়ার একদম পসিবিলিটি চান্স নেই। যাদের অ্যাকচুয়ালি ক্লোজেস্ট পিপল, যাদের হাইলি ইন্টারেস্ট আছে ইন রিলেশন টু দেয়ার, ইট কুড বি তাদের পার্সোনাল রিলেশন, কুড বি ফ্যামিলি ওরিয়েন্টেড রিলেশন, ইট কুড বি মানি ম্যাটার। অবশ্যই কথা বলতে হবে, ভয়েস রেজ করতে হবে, যেটা 99% পুরুষ করে না। হ্যাঁ, স্যাডলি। এবং এটা শুধু পুরুষকে না, এটা আমি মনে করি এক নারীকে অপদস্থ হতে দেখে বা হ্যারাস হতে দেখে অনেক সময় অনেক নারী ভয়ে বা যে কোনো কারণে হোক এটা নর্ম হয়ে গেছে, চুপ থাকে। বাট যদি যে আরেকজন যখন কথা বলবে, আরেকজন পাশে এসে দাঁড়াবে, তখনই দেখবেন যে পারপেট্রেটার সেও ভয় পাবে, আরও 10 জনের চোখ খুলবে যে তাকেও বলতে হবে। সো লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা আপনাদেরই প্রতিক্রিয়া হয়তো বা দেখলেন, আপনাদের মতনই কেউ না কেউ বলছে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম এসেছে সবার কথায়। ফর এক্সাম্পল ম্যাম, আমি যদি বলি, একজন বলছিলেন টু ডমিনেট, এই টার্মটা আমার কানে লেগেছে। আরেকজন বলছিলেন যে পার্সোনাল জায়গা থেকে, পার্সোনাল রেজ থেকে বা গ্রাজ থেকে বা একটা প্রতিশোধ পরায়ণ চিন্তা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে হয়তো ইচ্ছাকৃতভাবেই হ্যারাস করা হচ্ছে। এবং একদম শেষে যিনি ছিলেন উনিও কিন্তু বললেন যে 99% মানুষ এই সময়টাতে দেখা যায় যে আশেপাশের মানুষ চুপ থাকে। এই ওভারঅল জিনিসটা ম্যাম একটা মেন্টাল ইম্প্যাক্ট এটার আছে, যে ভিকটিম বা যে হ্যারাস হচ্ছে তার উপরে। সো ম্যাম, আমার কোশ্চেনটা আপনার কাছে, শারীন ম্যামের কাছে, যে এই যে অনলাইন হ্যারাসমেন্ট, এটার মেন্টাল হেলথে কি পরিমাণ এফেক্ট করে ম্যাম, কতটুকু প্রভাব ফেলে? থ্যাংক ইউ। আসলে আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের মানুষ, আমরা কি ভাবছি সাধারণভাবে। জি, এটা শুরু হয় আসলে মেন্টাল ট্রমা থেকে। আমি যেটা দেখেছি, আমরা ইউএনডিপি থেকে আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ আমরা বর্তমানে কন্ডাক্ট করছি। তার মধ্যে অন্যতম একটি আছে যেটি অ্যাড্রেসিং সাইবার ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। এটা ইউএনডিপি বাংলাদেশ এবং ইউএনডিপি সাউথ কোরিয়া, এটার মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করছি। এবং তার সাথে আরও একটা প্রজেক্ট আছে আমাদের, পিসফুল টলারেন্স অ্যান্ড ইনক্লুসিভ
বাংলাদেশ, এটাও একটা আমাদের প্রজেক্ট আছে যেখানে অ্যাড্রেসিং সাইবার ক্রাইম এবং অ্যাড্রেসিং অনলাইন হার্ম এই বিষয়গুলোকে আমরা সচেতনতা এবং এটার আইনি কাঠামো এবং মানুষের মনোজগতে এটার কি প্রভাব পড়ছে সেটাকে বোঝার জন্য এই কাজগুলো আমরা করে থাকি। এবং আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বিশেষ করে বিভিন্ন মামলা কিংবা বিভিন্ন ইনসিডেন্টে নারীরা বিশেষত এবং adolescent men or boys, they are more being impacted. এবং অনেক ঘটনায় দেখেছি আমরা পুলিশের বেশ কিছু কেস অ্যানালিসিস করেছি যেখানে দেখা গেছে যে বেশ কিছু নারী তারা আত্মহত্যার মতো ভয়ানক ঘটনা ঘটিয়ে ফেলছে এবং তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা পরিবার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমি এখানে একজনকে বলতে শুনেছি যে আসলে পার্সোনাল রাইভালরি থেকে অথবা যে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ল থেকে আসলে পার্সোনাল গ্রাজ থেকে অনেকে একজনকে অ্যানোনিমাসলি হার্ম করার চেষ্টা করে। হার্ম শুরু থেকে শেষ হয় হচ্ছে ক্রাইমে গিয়ে। একজন বলছিলেন যে ল অ্যান্ড পলিসির অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড। অনেক সময় দেখা গেছে যে এই যে মেন্টাল ট্রমা, এখান থেকে আপনি যেমন ধরেন খুব গতানুগতিকভাবে আমার বাড়িতে চুরি হলো, আপনি বলতে পারছেন যে আমার বাড়িতে চুরি হয়েছে, আমি একটা লিগ্যাল হেল্প চাই, অথবা আমি একটা ফার্স্ট রেসপন্ডার ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে রিচ আউট করব। কিন্তু এই মুহূর্তে একজন বললেন যে আমার ছবির সাথে একটা নগ্ন দেহের ছবি হয়তো লাগিয়ে ওপেন ফেসবুকে আমাকে ডিফেম করছে। সো এই ধরনের যে ক্রাইম, আমি একটু বলতে চাই যে একজন আমার ছবি দিয়ে বিভিন্নভাবে আমাকে ডিফেম করা কিংবা আমার আইডেন্টিটি ইউজ করে ফাইন্যান্সিয়াল ক্রাইম করা কিংবা আমাকে ডিফারেন্টলি অ্যাপিয়ার করানো সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য ভার্চুয়াল জগতে, সেই ঘটনাগুলো যখন আমার সাথে ঘটছে আমি তখন সোশ্যাল স্টিগমা, সামাজিক যে মূল্যবোধ, আমার পারিবারিক পজিশনিং এবং আমার ধরেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এই বিষয়গুলোর দিকে চিন্তা করে আমি খুব গুটিয়ে যাচ্ছি। আমি হয়তো আমার বোনকে বলছি না, আমার মাকে বলছি না, আমি নিজে আমি আসলে মানসিকভাবে খুবই বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। এবং তখন যেটা হচ্ছে যে এই যে একটা মেয়ে কিংবা একটা ছেলে কিংবা একটা অ্যাডোলেসেন্ট একজন পার্সন, আমরা আসলে নিজের জীবনটাকে একদম শুরুর লগ্নেই আমরা কিন্তু নষ্ট করে ফেলছি, আমার বিকাশটা হচ্ছে না। সেক্ষেত্রে যেটা আমি বলবো যে পারিবারিক যে বন্ডিং এবং ওপেননেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাডোলেসেন্ট বলবো না, আজকে আমাদের যারা শিশু আছে আমাদের বাসায়, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে সব শিশুরাই কম বেশি কিন্তু আপনারা দেখবেন ডিভাইসের প্রতি কম হলেও বেশি হলেও আসক্ত। ইন্টারনেটের সাথে তাদের অনেক বেশি পরিচিতি এবং তারা এই টার্মগুলো অনেক সময় বুঝতে পারছে না। যদিও আমরা হয়তো বা অনেক সময় প্যারেন্টিং ওভারসাইট দিয়ে রাখছি অনলাইনে, তারপরেও দেখা যাচ্ছে যে বাচ্চারা কিংবা ইউথ যারা অ্যাডোলেসেন্ট যারা ওভার কিউরিয়াস হয়ে অনেক জায়গায় তাদের ইনফরমেশন ডিসক্লোজ করছে, তাদের নিজেদেরকে ভালনারেবল করে ফেলছে। এবং আমরা যখন তাদের সাথে রেগুলার কানেক্টেড হচ্ছি না, বাচ্চাদের সাথে আমরা যখন রেগুলার মিশছি না, তাদের এই সাইবার জগৎ সম্পর্কে আমরা জানছি না, তখন তাদের যে মেন্টাল একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে সেটা কিন্তু তারা লাইফ লং ক্যারি করে। এবং এই জায়গাটা থেকেই আসলে আমাদেরকে এই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যদিও আপনার প্রশ্নের সাথে একদম সরাসরি সম্পৃক্ত নয়, কিন্তু এই যে অনেকে অ্যানোনিমাসলি কাউকে হার্ম করার চেষ্টা করছে অনলাইনে, কিংবা আমাদের বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সাইবার সিকিউরিটি রিলেটেড এবং উইথ আ ফোকাস অন অ্যাড্রেসিং সাইবার সিকিউরিটি অন ওয়েমেন, এই আইনগুলোর আওতায় কিন্তু এই ধরনের যারা পারপিট্রেটর কিংবা যারা অ্যালিজেডলি যাদেরকে আমরা বলছি যে হয়তো বা সেই ক্রাইমগুলো করছে, এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন অথবা বিভিন্ন ধরনের ডিজিটাল ফরেন্সিক আইডেন্টিফিকেশন মেকানিজমের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। আমি ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোট, বিশেষ করে দর্শক এবং শ্রোতাদেরকে বলতে চাই যে আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা এটাই জানি যে এদেরকে খুঁজে পাওয়া যায় না, কারণ তারা অনলাইনে একটা আইডেন্টিটি খোলে, তারপরে কিছুদিন পরে সেটা অফ হয়ে যায়, আবার খুলছে, আবার হ্যারাস করছে, দুটো টেক্সট করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, ব্ল্যাকমেইল করছে, থ্রেট দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা ম্যাম আপনাকে আমি বলবো যে আপনি এবং ম্যাম দুজনেই আমাকে একটু বলবেন যে
এখন আমাদের যে পরিমাণ অ্যাপের সাপোর্ট আমরা পাই, সফটওয়্যার সাপোর্ট পাই, এখন যে কেউ একটা অ্যাপ নামিয়ে সেখানে জাস্ট যদি চ্যাট জিপিটির মতন হয় অ্যাপ, তাহলে বলে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারছে। আগে কিন্তু একজনকে ফটোশপ এক্সপার্ট হতে হতো টু ডিফেম সামওয়ান, রাইট? অনেক বেশি এক্সপার্ট হতে হতো। এখন সেটার প্রয়োজন পড়ছে না ম্যাম, যে কেউ করতে পারছে। তো আপনি যদি আরেকটু ডিটেইলে বলতেন যে হাউ ডু উই গেট টু দেম, আমরা তাদের পর্যন্ত পৌঁছাবো কিভাবে, আইডেন্টিটিটা আমরা কিভাবে খুঁজে পাবো ম্যাম? আপা বলছিলেন যে আমাদের যে লজ অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোর অ্যাপ্লিকেশনের যে অভাব, যে প্রজেক্টটা বাংলাদেশ ইউএনডিপি এবং ইউএনডিপি কোরিয়া ইমপ্লিমেন্ট করেছে, এখানে আসলে আমাদের একটা বড় অংশ স্টেক হোল্ডার পুলিশ যারা কিনা সাইবার ইউনিট নিয়ে কাজ করেন, সাইবার প্রোটেকশন নিয়ে কাজ করেন, তাদের সাথে ইউএনডিপি কোরিয়ার এবং কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির বেশ কিছু এক্সচেঞ্জ হয়েছে এবং তারা ইনভেস্টিগেশনের মতো জায়গাগুলোতে এক্সপার্টিস শেয়ার করেছে এবং আমাদেরও সুযোগ হয়েছে ওই জায়গাগুলো দেখার যে আসলে কিভাবে আইডেন্টিফিকেশন সম্ভব। আসলে বিশ্বব্যাপী ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেহেতু সাইবার জগৎ এখন সব দিক থেকে শুধুমাত্র নারীর প্রতি সহিংসতা না, বিভিন্ন ধরনের বড় ধরনের ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম, ইভেন অর্গানাইজড ক্রাইম, বেশ কিছু অর্গানাইজড ক্রাইম কিন্তু সাইবার জগতের মাধ্যমে বিভিন্নভাবে অ্যানোনিমাসলি পরিচয় গোপন রেখে হচ্ছে। সো এই অর্গানাইজড ক্রাইমগুলোকে আসলে আইডেন্টিফাই করার জন্য যে ডিজিটাল ফরেন্সিক টেকনোলজি, সেই টেকনোলজির কিছুটা সীমিত কন্ডিশন বাংলাদেশে রয়েছে আমি বলবো। তারপরেও আমরা যুগের সাথে তাল মিলিয়ে হয়তো বা আরও অ্যাডভান্স করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছেন কিংবা আমরা যেরকম জাতিসংঘের মতো অর্গানাইজেশন আছে, শুধু জাতিসংঘে ইউএনডিপি নয়, ইউএনএফপিএ, ইউএন ওমেন, এই অর্গানাইজেশনগুলো টেকনোলজি ফ্যাসিলিটেটেড যে ক্রাইম সেই বিষয়গুলোতে আমরা ফোকাস করছি। সো এখন আসলে সত্যি কথা বলতে আমি নারী হিসেবে আমার সাইবার জগতে শুধুমাত্র আমি ভালনারেবিলিটির শিকারই হব, আমার কোনো প্রোটেকশন থাকবে না, সেই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসার সুযোগ হয়েছে। আর একটা ছোট্ট উদাহরণ দিই, যখন এই বাংলাদেশের কনটেক্সটে যখন নারীরা এভাবে ভালনারেবল হচ্ছেন, তখন আবার এই যে পারিবারিক যেই সীমাবদ্ধতা কিংবা আমাকে আমার মা কি বলবেন কিংবা আমার বন্ধুরা কি বলবেন যে আমাকে ডিপ ফেক করা হয়েছে কিংবা আমার আইডেন্টিটি ক্র্যাক করা হয়েছে, অনলাইনে হ্যাক করা হয়েছে, আমি নিজেকে গুটিয়ে ফেলছি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন ইন্সপায়ার করছি কিংবা সাজেস্ট করছি যে তুমি যদি আইনের সহায়তা নাও অর্থাৎ একটা জেনারেল ডায়েরি করো, তাহলে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে সেবা দিতে সক্ষম হবে। আনলেস একজন আসলে অফিশিয়ালি কমপ্লেন লজ না করা হয়, সেটা তো আসলে ইনভেস্টিগেশন, এই যে ডিজিটাল ইনভেস্টিগেশন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যেটা যে আমরা সবসময় আমরা প্রতিরোধ অর্থাৎ প্রোটেকশন, প্রিভেনশন মেজারটাকে, হ্যাঁ, প্রিভেনশন মেজারটাকে আমরা প্রমোট করে থাকি যে ইউ বি careful before sharing your image or photos or personal information, password, any identification number with your even closest friends. Because অনেক সময় দেখা যায় যে খুব সচেতনতার অভাবেই হয়তো আমরা আমার কথার কথা আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স নাম্বার হয়তো আমি কাউকে দিয়ে দিলাম, একটা অ্যানোনিমাস একজনের সাথে আমি চ্যাট করতে করতে মানে বন্ধুত্বের ছলে, খেলার ছলে দিয়ে দিলাম। এই সচেতনতাটা কিন্তু আমাকে অ্যাজ এ প্যারেন্ট আমার সন্তানের সাথে শেয়ার করতে হবে। খুবই সুন্দর কথা বলেছেন ম্যাম। প্যারেন্টসের সাথে অর্থাৎ বাবা মায়ের সাথে বা পরিবারের সাথে ওই সম্পর্কটা থাকা খুব জরুরি, যেখানে অন্তত ইনসিকিউর ফিল করলে এসে বলা যায় যে আই অ্যাম গোয়িং থ্রু দিস ট্রাবল, আমার এই ঝামেলাটা হচ্ছে। ম্যাম আপনার কাছে একটু আসি, আমি অলমোস্ট এই ব্যাপারটাই আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে ল এনফোর্সমেন্টের কিছু ব্যাপার ছিল যে আসলে কিভাবে অ্যাপ্লাই করে। ম্যাম আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে একটা মেয়ে বা একটা ছেলে, আমি বলবো যে কোনো একটা মানুষ যদি অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয়, তখন মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে দুটো ভাগে প্রতিক্রিয়াটা বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে যে না, ওই কাজটা কখনো করতেই পারে না, কিন্তু একটা দল কিন্তু থাকে ওই বোধহয় করেছে স্ক্যামটা, এই ধরনের ছবি তো এই মেয়েটার থাকতেই পারে, বোধহয় বয়ফ্রেন্ডের সাথে তুলেছিল ছবি, ওটা এখন এক্সপোজ হয়ে গেছে, এই ধরনের চিন্তা। বা আমরা দেখা যাচ্ছে আজকাল খুব কমনলি যেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে কেউ একজন, সেটা সামনে চলে আসছে।
যে এই ছেলেটা এই ধরনের কথা বলছে, তো ওই ছেলেটাকে মেয়েটা যতটুকু অ্যাক্সেস দিয়েছে বা মেয়েটা ছেলেটাকে যতটুকু অ্যাক্সেস দিয়েছে, আমরা কিন্তু শুরু থেকে ঘটনাটা জানি না। কে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কে প্রথমে অ্যাপ্রোচটা নিল, কে কাকে হয়তো একটা সার্টেন প্রাইভেট টাইমের পরে রিপ্লাই দিয়ে তাকে ওই স্পর্ধাটা দিল যে তুমি এই সময় আমাকে যোগাযোগ করতে পারো, বা আজে বাজে একটা ট্রল বা একটা মেমে সেন্ড করে সেখান থেকে একটা সাপোর্ট করলো যে না এই মেয়েটা তো নট হেজিটেন্ট উইথ দিস, তারপরে আমি একটা অ্যাপ্রোচে যাচ্ছি, আরও বাজে কোনো জায়গায় চলে যাচ্ছি। সো ম্যাম, এই ওভারঅল ব্যাপারটা, এই যে ট্রমাটা ক্রিয়েট করার আগের যেই অবস্থানটা, এটা নিয়ে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়? আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমি আইসিএনএলের সাথে কাজ করছি। আইসিএনএল সিভিল সোসাইটি নিয়ে কাজ করে, তো লাস্ট 5-6 ইয়ার্স ধরে আমরা বাংলাদেশে সিভিল সোসাইটির সাথে কাজ করছি। আমরা ইন্টারনেট সেফটি নিয়ে মানে তাদের সাথে কাজ করছি। তো আমি একদম সোজা কথা আপনি যেটা বললেন যে যখন একটা ছেলে একটা মেয়েকে হ্যারাস করে, আমরা যেটা হ্যারাস বলতে যে অনলাইনে তো সেক্সুয়াল হ্যারাসমেন্টই করা যায়। হ্যাঁ, তো উদ্দেশ্যটা অবজেক্টিভটা কি থাকে যে মেয়েটাকে কোনো না কোনোভাবে ছোট করা। আমাদের কালচারে বেসিক্যালি মেয়েদের একটা বাবলের মধ্যে থাকতে হয়, যে একটা ছেলে যদি একটা খারাপ কথাও বলে, ছেলে বলছে কোনো ব্যাপার না, কিন্তু একটা মেয়ে যখনই ওই খারাপ কথাটা বলে মেয়েদের বলা মানা, এই ডিফারেন্সটা আছে। যে বললাম যে একটা বাবলের মধ্যে মেয়েদের থাকতে হয়। তো ওই জিনিসটাই যে একটা মেয়েটাকে, যেটা বললেন যে মেয়েটা ধরেন কারোর সাথে একটা ইমোশনাল রিলেশন ছিল, তারপর হয়তো ব্রেকআপ হয়ে গেছে, তখন ওই তাদের খুব পার্সোনাল কথাগুলা দিয়ে দেয় অনলাইনে, এক্সপোজ করে দেয়। ছেলেটারও কিন্তু কথা আছে, কিন্তু ছেলেটাকে কেউ খারাপ বলে না, যেহেতু ছেলে, কিন্তু মেয়েটাকে বলে যে হ্যাঁ এত খারাপ, যে মেয়েটার পরে ইন ফিউচার মেয়েটার বিয়ে বা অন্য কোনো রিলেশনেও যেটা বাধা হয়ে আসে, যে এই মেয়ের তো আরও রিলেশন ছিল। ছেলেরও কিন্তু থাকে, কিন্তু ছেলেটা কেউ দেখে না। তো টার্গেটটা ওইটাই থাকে যে একটা মেয়েকে কতভাবে কিভাবে নিচে করা যায়। আর অনলাইনে যখন হয় তখন যেটা বললেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট দিতে থাকে। আমি কিন্তু মানে আমার পার্সোনাল, আমি শারমিন বলতে পারবে যে কমেন্টগুলো পড়তেই বেশি মজা লাগে অ্যাকচুয়াল ঘটনার চেয়ে। মানে অনেক সময় আমার ফ্রেন্ডরাও শেয়ার করে, বলে যে কমেন্টগুলো পড়, যে কমেন্টগুলোই মানে এত যে মানে মানুষ কমেন্টের মানে অ্যাকচুয়াল ঘটনা ছাপিয়ে কমেন্টগুলো থাকে। কিন্তু আমার মনে হয় কি যে অনলাইনে মোটিভেট করাও কিন্তু খুব ইজি। কেউ যদি স্ট্রংলি তখন একটা কিছু বলে, তখন কিন্তু তার সাপোর্টে আবার স্ট্রংলি অন্য মানুষ বলতে থাকে। এই জিনিসটা আমরা অনলাইনের সব কিছুই না এখনো ভার্চুয়াল, মানে খুব ছবির মতো নেই। তো মজা লাগার জন্য পড়ি, ওইটা যে সত্যি সত্যি এফেক্ট করবে ওইটা যারা কমেন্ট করে তারা কিন্তু চিন্তা করে না। বা আমরা যদি কাউকে স্টপও করতে চাই, যে সিরিয়াসলি খুব ভয় দেখে যে একটা কমেন্ট করবো যে ইউ শুড ডু দিস বা এরকম কিছু, বা আমরাও পার্সোনালিও রিপোর্ট করতে পারি। আচ্ছা, রিপোর্ট করাটা একটু পরে বলছি। তো ওরকম কিছু করি না, ওরকম করলে কিন্তু তখন আবার ফলোইং কমেন্টস আসতে থাকবে যে থামানোর জন্য পজিটিভ ওয়েতে। তো ওই জিনিসটাই আমরা মনে হয় এখনো আমাদের, স্পেশালি আমি আমাদের দেশ নিয়ে কথা বলছি, যে এত বেশি অ্যাভেল করে ফেলেছে মানুষ এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব কিছু। আমাদের ডিজিটাল কোনো রকম কোনো লিটারেসি ছাড়াই আমরা সবাই মানে একদম যে লেখাপড়া পারে না, যারা আমাদের বাসায় মানে ঘরের কাজ করতে আসে, তারাও কিন্তু মোবাইল ইউজ করে, মোবাইলে কথা বলছে, সব কিছু করছে, সিনেমা দেখছে, মুভি দেখছে, সব কিছু করছে। তো জানেও না কোথায় কোনটা করতে হবে। তো সেটাই বললাম যে আমাদের সামান্যতম ডিজিটাল লিটারেসি ছাড়াই আমরা তো অ্যাভেল করছি, যে এটা একটা বড় সমস্যা, যে কোনো কিছু করা যায়, কোনো সবাই কেউ জানেই না যে এটা একটা সত্যিকার জগৎ, এটা কোনো একটা সিরিয়াস ইম্প্যাক্ট হতে পারে, অনেকে সেটা ভাবেও না। ইভেন শুধু যারা লেখাপড়া জানেন তারাও না, আমাদের যারা বাসায় বয়স্ক মা বাবা আছেন তারাও, যে আমার বাবা মানে অনেক কিছু, আমার মামা দেখেছি যে তাকে যে কোনো মহিলা, যে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে অ্যাকসেপ্ট করে দিচ্ছে, মানে জানেও না। ইভেন আমাদেরও তো, আমাদের আশেপাশের আমরা জানি যে আমাদের বাসায় যারা কাজ করে, ড্রাইভার, আমাদের বাসার পাশে গার্ড, সেও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অনেস্টলি এটা পাঠায়, যে কারণ সব চলে আসে, যে আমার কাছে যার ফোন নাম্বার সেভ করা, সবাই আমার নাম্বার, আমার আইডি পেয়ে যাচ্ছে। তো ইটস ভেরি ইজি। তো আমি বলবো যে এখানে এটা একটা প্রবলেম। আমি চাই না আমাদের কোনো একটা রেগুলেশন থাকতে হবে, আর সবার এই জিনিসটা বুঝতে হবে যে দেয়ার ইজ সাম সিরিয়াস ইম্প্যাক্ট, যে এটা কোনো গল্প বা ছবি না। আর আমাদের এই ইম্প্যাক্টটা, যে আমাদের ডিজিটাল লিটারেসি, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদেরও অনেকেরই দরকার
আনফর্চুনেটলি যে আমাদের অনেক কিছু টেকনোলজি এখন আছে, কিন্তু আমাদের দেশে যত তাড়াতাড়ি আমরা টেকনোলজিগুলো অ্যাভেল করছি, আমাদের এডুকেশনে টেকনোলজি ওরকম নেই। মানে আমি দেখেছি যখন প্রথম আমাদের সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছে, ওখানে আমি দেখেছি কয়েকটাতে যে জাস্ট স্ক্রিনশট নিয়েও এভিডেন্স দেওয়া হচ্ছে, যেটা কখনো হতেই পারে না। হ্যাঁ, তো ওইটা অ্যাকসেপ্টও করেছেন জাজরা, এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, অথচ ম্যাম ওটা খুব ইজিলি এডিটেবল, রাইট? অ্যাবসলিউটলি অ্যাকচুয়াল ফোন হতে হবে, অ্যাকচুয়াল ইকুইপমেন্ট হতে হবে। তো এইরকম অনেক কিছু হচ্ছে যে আমাদের যারা ইউজ করছেন এই টেকনোলজিগুলো, লগুলো, তাদেরও ওরকম এডুকেটেড হতে হবে, অ্যাটলিস্ট বেসিকটা জানতে হবে আমার মনে হয়। আর যেটা হলো যে আমাদের আইসিটি আইন আছে এখনো রিপিল হয়নি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাদের রিপিল হবে বলেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। তো আনফর্চুনেটলি কোনো আইনের মধ্যে আমাদের ভায়োলেন্স এগেইনস্ট ওমেন বা মহিলাদের প্রোটেকশন, সাইবার স্পেসে মহিলাদের প্রোটেকশন, এই সম্বন্ধে কোনো কিছু ছিল না, অ্যাবসলিউটলি না। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও অনেক বলেছিলাম, আমরা তৎকালীন যে আইনমন্ত্রী ছিল তাদের সাথে আমাদের মিটিং হয়েছিল, আমরা এই সেকশনগুলো ইনক্লুড করার কথা বলেছিলাম, কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টেও ইনক্লুডেড ছিল না মানে কি এখনও নাই। তো হোপফুলি আমরা বেটারমেন্টের দিকে যাচ্ছি। আমাদের পরে যে আইন হবে সেটাতে থাকবে আমাদের এই নিরাপত্তাগুলো। যেহেতু নিরাপত্তা আইনেই নাই, তাহলে আমরা নিরাপত্তার কথা কিভাবে বলবো? আর অনেস্টলি যদি যে এখন শারীন যেটা বললো, যে এখন যদি কোনো একটা ঘটনা ঘটে, যে কেউ যদি বলে যে হ্যাঁ, ধরেন আমি যদি বলি যে আমাকে সাইবার স্পেসে বা আমাকে সোশ্যাল মিডিয়াতে আমাকে এরকম হ্যারাস করা হচ্ছে, মানে আমি পার্সোনালি মনে করি দের ইজ নো ওয়ে কোনো কিছু করতে পারবো, বিকজ টেকনোলজি আছে হয়তো কোথাও, কিন্তু আমাদের ওই টেকনোলজিগুলো ইউজ হচ্ছে না যে কীভাবে আইডেন্টিফাই করব। আনলেস আমি যদি বলি যে হ্যাঁ, আমি সন্দেহ করছি একে, যে এই মানুষটাই এগুলো করছে, সেই এই ফেক আইডেন্টিটিটা ক্রিয়েট করেছে বা স্পেসিফাই, তখন যদি ল এনফোর্সমেন্ট তারা তার ইকুইপমেন্টগুলো চেক করে ওখানে এভিডেন্স পায় বা আমার আইপিতে পায়, তখন তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবে। আদারওয়াইজ ইফ দের ইজ নো ওয়ান, যে আমি কাউকে সাসপেক্ট করতেছি বা আমি যদি বুঝতে না পারি, যে কোনো একটা মেয়ে যদি যে বলে যে আমাকে এরকম আমার নোংরা ছবি দিয়েছে, গালিগালাজ করেছে, আই ডোন্ট নো, যে কেউ কিছু করতে পারবে না। একটু সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন কেউ যদি হয় এবং ডিফারেন্ট আইপি অ্যাড্রেস থেকে কাজটা করে, ইটস অলমোস্ট ইম্পসিবল টু ক্যাচ দ্যাট পারসন। আদারওয়াইজ আই সাসপেক্ট সামওয়ান, কেউ কোনো ব্যবস্থা নেয়। আর কিছুদিন আগেও যেরকম আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সি ছিল, একটা হটলাইন ছিল, অ্যাজ ফার অ্যাজ আই নো, যে কোনোটাই এখন আর ফাংশনাল না আপাতত এই সময়টা। তো দেয়ারস বিন চেঞ্জেস, সো মোটামুটিভাবে এখন এই সময়টাতে দের ইজ নো ওয়ে কেউ কিছু করতে পারবে। অ্যাবসলিউটলি। সো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন আছে, আমি দুই ম্যামের কাছেই করব এবং তাদের কাছে ছোট ছোটভাবে একটু জানতে চাইবো। তার আগে শুধু যেটা বলতে চাই, এতক্ষণ ওনারা যে আলোচনাটা করলেন, আমরা কিন্তু শেষ মুহূর্তে এসে একটু বলবো যে একটু দুঃখেরই কথা যে আপাতত বর্তমান যে অ্যাপারেন্ট সিচুয়েশন চলছে, কন্টেম্পোরারি সিচুয়েশন চলছে, হয়তো কিছু কিছু জায়গা থেকে আমরা সাইবার সিকিউরিটির যেই ব্যাকআপটা পাবার কথা, সেটা হয়তো বর্তমানের একটু এলোমেলোর কারণে আমরা পাচ্ছি না, ভবিষ্যতে হয়তো আমরা পাবো। ইন দ্য মিন টাইম হোয়াট ক্যান উই ডু? আমাদের সিকিউরিটিটা সবসময় প্রয়োজন। আমরা ওই সীমাবদ্ধতাতেও থাকতে চাই না যে আমি অনলাইনে একটা ছবি পোস্ট করতে পারবো কি পারবো না, কারণ ওই জগৎটাও আমার এই অধিকারটা আছে যে আমি আমার ওই ছবিটা দেব। এখন সেই ছবিটা কেউ একজন এডিট করে আমাকে ডিফেম করবে, এই সীমাবদ্ধতায় যদি আমি থাকি, তাহলে তো আমার টাকা না কামানোই উচিত, কারণ চোর বেশি আছে বাইরে, তাই না? সেইভাবে তো আমরা চলতে পারি না, এই সীমাবদ্ধতায় তো আমরা থাকতে পারি না। তো ম্যাম, এখান থেকে আসছে যদি আমরা ব্যক্তিগতভাবে জায়গাটা নেই, আমি প্রথমে শাহরিন ম্যামের কাছে যাই। ম্যাম, রেইজিং দ্য ভয়েস, সামনে এগিয়ে আসা, কথা বলা, এই জায়গাটাতে আমরা কোথায় আছি এবং এটা কতটা প্রয়োজন? খুব সময়োপযোগী এই প্রশ্নটা। আমরা আসলে কথা বলতে পারছি। আপা যেটা বললেন যে হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে, আমাদের হয়তো বা এই মুহূর্তে সার্ভিসেসগুলো নাই, কোথায় যাব সেখানে প্রোটেকশন হয়তো আমরা পাবো না, কিন্তু উই ক্যান বি হোপফুল যে আমরা এখান থেকে আরও অর্গানাইজড ওয়েতে আসলে এই সমতার দিকে এগিয়ে যেতে পারবো। সো বিশেষ করে ডিজিটাল স্পেসে একজন সাধারণ জনগণ বলছিলেন, একজন পুরুষ
যে পুরুষদেরকে আরও অনেক কথা বলতে হবে। আপনি যখন আমাদের সাথে কথা বলছেন, আমরা তো আসলে এই জগৎটা নিয়ে কাজ করি। আপনি বিভিন্ন জগতের বিভিন্ন সাবজেক্ট ম্যাটারে কথা বলেন, কিন্তু আপনি এই অনলাইন জগতের সাথে পরিচিত থাকার কারণেই আপনি আপনার নিজস্ব দায়িত্ববোধ থেকে কিন্তু যেটা করা উচিত কি উচিত না সেটা বলছেন। আপনার মতোই যখন আমাদের সাথে যারা সহকর্মী, আমাদের পরিবারের যারা পুরুষ সদস্য রয়েছেন, আমাদের বন্ধু রয়েছেন, তারা সবাই যদি আমাদের একসাথে পাশে থেকে আমরা ভয়েস রেজ করি, এবং যেটা আমি বললাম যে আমরা তো এখন ভয়েস রেজ করতে পারছি, সো আমরা আসলে সুন্দর দিনের দিকে আগাচ্ছি এবং আরও অর্গানাইজড ওয়েতে আসলে আমরা এগিয়ে যেতে চাই। বিশেষ করে এই যে অনুষ্ঠানগুলো আমরা অর্গানাইজ করছি, ইউএনডিপি শুধুমাত্র যে ডিজিটাল মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া না, আপা যেরকম বললেন আমরা সিভিল সোসাইটির সাথে কাজ করি, আমরা গভর্নমেন্টের সাথে কাজ করি, প্রাইভেট সেক্টরের সাথে কাজ করি, বিভিন্ন অংশীজনের সাথে আমরা কাজ করি, এবং তার একটা বড় গুরুত্বপূর্ণ এলাকা মানে এরিয়া যেটা যাদেরকে আমরা টার্গেট করে থাকি, বিশেষ করে জাতিসংঘ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা কিন্তু সমাজে একটা বড় অংশে রয়েছে, এবং তাদের আসলে তাদের ভয়েস এবং তাদের যে অধিকার, বিশেষ করে অ্যাক্সেস টু ইন্টারনেট, আপনি বললেন যে এটা অফকোর্স একটা মানবাধিকারের পর্যায়ে আমরা এখন এটাকে কনসিডার করছি। সুতরাং তাদের মানবাধিকার এই ইন্টারনেট জগতে ওপেনলি যে তারা অ্যাক্সেস করবেন, তারা সুবিধা নেবেন, তারা জ্ঞান অর্জন করবেন, এবং তারা নিজেদের মতো করে আমরা একই সাথে যে সমতা, শুধু নারীরই না, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে সমতাটা, এর জন্য আসলে আমার মনে হয় আমরা আরও অনেক বেশি কথা বলা দরকার, ভয়েস রেজ করা দরকার। এবং আপনারা ভালো জানবেন যে রেডিও স্বাধীনের যতখানি প্রচার সম্প্রচার যত মানুষকে আপনারা কানেক্ট করতে পারেন, এর বাইরেও বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, ইনফর্মাল সেক্টরে যে নারীরা কাজ করছেন, যারা ধরেন বিয়ন্ড এনি ওয়ার্কিং ক্যাপাসিটি অথবা পড়াশোনার যে ক্যাপাসিটির বাইরে যে নারীরা আছেন, তারাও আপা বললেন যে ইন্টারনেট কিন্তু সবাই কিন্তু এমবি কিনে, হ্যাঁ এমবি কিনে তারা ইন্টারনেট ইউজ করে, হ্যাঁ দ্যাট দে আন্ডারস্ট্যান্ড। সো ওই জায়গাটাতে তাদের ভাষায় আসলে আমরা কথা বলতে চাই। অনেক সময় আমরা আসলে যেটা হয় যে রেগুলার আমাদের একটা প্রফেশনে কথা বলতে বলতে আমরা যেরকম আইন পড়েছি, আইনের ভাষায় কথা বলার চেষ্টা করি, আপনারা গণযোগাযোগের ভাষায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষের ভাষায় আসলে এই টপিকগুলো, এই বিষয়গুলো যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত এবং আমাদেরকে খুব অস্থিতিশীল করে দেয়, আমাদেরকে ভালনারেবল করে দিচ্ছে, আমাদেরকে ক্রাইমের মুখোমুখি করে দিচ্ছে। সো এই জায়গাটা, এই বিষয়গুলো মানুষের কাছাকাছি নিয়ে আসতে আমরা উৎসাহী, এবং আমার মনে হয় যে প্রতি বছরই আমরা বলি, এবারও বলার একটা জায়গা আছে। এবং এবছরের এই যে 16 ডেজ অফ অ্যাক্টিভিজমের যে থিমটা 2024-এর আমি দেখেছি যে আসলে স্টার্টিং ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স পার্সপেক্টিভ, সো বাড়ির থেকে ভায়োলেন্সটাকে অ্যাড্রেস করতে করতে আমরা পাবলিক স্পেসে এবং সাইবার স্পেসে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমি আমার ভালোবাসার মানুষকে সুরক্ষিত রাখতে পারি, আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারি, আমার বন্ধু, আমার কলিগ যারা একসাথে মিলে আসলে খুব সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং শ্রদ্ধার জায়গা থেকে একটা সামাজিক এবং ইন্টারনেটের পরিবেশ সৃষ্টি করতে পারি। এটাই আসলে আমি চাইবো যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন আমরা করে রেখে যেতে পারি। খুবই সুন্দর বলেছেন ম্যাম। এই কোশ্চেনটা দিয়ে আমাদের শেষ। ম্যাম, আপনাকেও ছোট্ট করে একটু জানতে চাই, এই যে ম্যাম যেটা বললেন সেটারই একটা প্রতিফলন আর কি, সোশ্যাল স্টিগমা, যেটার বাইরে আমরা বের হতে পারছি না। পুরো একটা বিশাল জনগোষ্ঠী এখনও একটা বিশেষ ট্যাবিউর মধ্যে থাকে, বিশেষ এমন একটা জায়গায় আটকে থাকে যে এর বাইরে গেলেই তো ভুল। একটা খুব কমন এক্সাম্পল, তুমি মেয়ে মানুষ, সন্ধ্যার পরে তুমি কেন বাইরে থাকবে? তো এই ধরনের ব্যাপারগুলো থেকে তো আমরা একেবারেই বের হতে পারিনি ম্যাম। তো এই জায়গায় আপনি, আমরা কথা বলছি ডিজিটাল লিটারেসি নিয়ে। তো আপনার কি মনে হয় ম্যাম, আমরা এখান থেকে কিভাবে বের হব, যদি একটু ছোট করে বলতেন আপনার জায়গা থেকে? জি, ডেফিনেটলি যে সোশ্যাল স্টিগমা বা সোশ্যাল নর্মগুলো ফ্যামিলি থেকেই আসে। জি, মানে ফ্যামিলি থেকেই তো তারপরে সোসাইটিতে আমরা যাই। মাত্র ম্যাম যেটা বললেন যে ফ্যামিলি থেকে, তো ডেফিনেটলি আমাদের আমরা যেখানে আছি আমাদের জায়গা থেকে আমাদের সেন্সিটাইজেশন, ফ্যামিলিকে সচেতন করতে হবে। যেরকম আমি দেখেছি যে আমার ফ্যামিলিতে যে
আমার ছেলে মেয়েকে ইকুয়ালি ট্রিট করা হচ্ছে, যে ছেলে মেয়ের সমান। কিন্তু তবু আমার ভাই যদি রাত 12টা পর্যন্ত বাইরে থাকে, আমার বাবা মা চিন্তা করে না, কিন্তু আমি থাকলে চিন্তা করবে। কারণটা কি? কারণটা হলো সিকিউরিটি, অ্যাবসলিউটলি ল্যাক অফ প্রোটেকশন। যে এখনো আমার বাবা মা তারা সমতা, নারী পুরুষ সমতা অ্যাকসেপ্ট করলেও সিকিউরিটিটা বা প্রোটেকশনটা তারা দেখতে পাচ্ছে না। সেটা একটা অনেক বড় রিজন। ফ্যামিলি বা সোসাইটি না, তার সাথে সাথে আমাদের আইন, যেটা ও আগে একবার বলেছে যে আমাদের বিভিন্ন আইন আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনগুলো আইনের হচ্ছে না। আইনগুলো ঠিকভাবে আমাদের কার্যকরী হচ্ছেই না, শুধু কাগজে কলমে আইন আছে, অনেকে জানেও না যে আইন আছে, যে বা অনেক ক্ষেত্রে আইনের কোনো ব্যবহারই নাই। তো ওই জিনিসটা যে আমাদের ফ্যামিলি, আমাদের যে যে জায়গা থেকে আজকে আমরা যেখানে আছি, আমরা যদি বাসায় যে আমাদের ফ্যামিলির সাথেও শেয়ার করি, ওইটা একটু সচেতনতা। আসলে নিজেরা সচেতন হতে হবে, আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সচেতন করতে হবে। এম্পাওয়ারমেন্ট মানে কি? যে সচেতন হওয়া মানে কিন্তু এম্পাওয়ার হওয়া। আমি মনে করি যে আমি যখন জানবো তখনই আমি এম্পাওয়ার্ড হব, যে আমার রাইটস অ্যান্ড অব্লিগেশনস। আমার ফ্যামিলিতে প্রতিটা মেম্বার আমার বাসায় যে কাজ করে সেও যদি জানে যে কি জানতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, তারপর যখন আমরা ফ্যামিলিগুলো মিলেই সোসাইটিকে করব। আর তাছাড়া যারা কাজ করি, আমাদের যে পলিসি মেকার্স যারা আছেন, আমি আশা করব যে আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো আমাদের অ্যাটলিস্ট যে আমরা সবসময় বলি যে ভায়োলেন্স এগেনস্ট ওমেন বা জেন্ডার বেস ভায়োলেন্স, প্রোটেকশন ফর ওমেন। হ্যাঁ, শুধু মহিলাদের প্রোটেকশনের কথা কেন বলি? ছেলেদেরও তো হচ্ছে, কিন্তু মহিলারা যেহেতু শারীরিকভাবে আমরা দুর্বল, জন্য আমাদের প্রোটেকশনটা অ্যাডিশনালি দরকার। দুর্বলের চেয়ে ম্যাম আমি বলবো যে বায়োলজিক্যালি, হ্যাঁ, কন্ডিশনটাই শারীরিকভাবে বললাম তো, হ্যাঁ, যে দে ক্যান বি ফোর্সড। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই জন্য প্রোটেকশনটা আমরা দরকার, যেটা নাকি মিসইউজ করা হচ্ছে। অ্যাবসলিউটলি। তো সেজন্যই আমরা চাচ্ছি। আদারওয়াইজ বুদ্ধির ক্ষেত্রে তো সমতা মানে কোনো দেশ নো মানে কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি, যে কেউ বলতেই পারবে না। তো সেই জন্যই আমার মনে হয় যে সচেতনতাটা সবচেয়ে বড় জিনিস। সচেতনতাটা সবচেয়ে বড় জিনিস। ম্যাম, আজকের মতন আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমার মনে হয় অনেক উপকার হবে যারা যদি কেউ খেয়াল করে শোনে এই ওভারঅল কনভারসেশনটা। সো লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন আমাদেরকে রেডিও স্বাধীন 92.4 FM এ। আমি রেহান রাসুল ছিলাম আপনাদের সাথে, এবং এই সম্পূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বললাম, যদি একটু শেষ করার জন্য বলি যে ম্যাম লাস্ট যেই কথাটা বললেন সচেতনতা, এবং এর আগে নিজেকে একটু বুঝে নেওয়া। শাহরিন ম্যাম যেটা বললেন যে নিজেকে বুঝে নিয়ে আমি কতটুকু আসলে দিচ্ছি বাইরে, কতটুকু প্লেস করছি, আমার পারিবারিক অবস্থান, এই সব কিছু তো আমাদেরকে দেখতেই হবে। কিন্তু আমার মনে হয় আরেকটা জিনিস আরও বেশি জরুরি, আপনার পরিবারের সন্তানদেরকে আপনি বোঝান যে বড় হয়ে কোন জিনিসগুলো করতে হয় না। আপনার ছেলে সন্তান যদি বড় হয়ে ওই কাজগুলো না করে, তাহলেই কিন্তু আপনার মেয়ে সন্তান সুরক্ষিত বা নিরাপত্তার মধ্যে থাকবে। আমরা যদি পারিবারিকভাবে এই মানসিকতা বদলাতে না পারি, তাহলে কিন্তু এটা হয় না। আমি অনেক বাড়িতে দেখেছি যে ছোট ভাই বড় বোনকে ডিকটেট করছে যে তুমি কেন এই কাজটা করছো, তুমি কেন করবে না, অথচ ব্যাপারটা কিন্তু এমন হওয়ার কথা না, তাই না? ব্যাপারটা কিন্তু অবশ্যই আদবের মধ্যে থাকা উচিত বা নিয়মের মধ্যে থাকা উচিত, এবং বেশিরভাগ পরিবারে তা নেই তা বলছি না, কিন্তু অনেক সময় আমরা হয়তো বুঝতে পারছি না। তাই আমাদেরকে নিজেদের ভয়েস রেজ করতে হবে, নিজেদেরকে কথা বলতে হবে। আশেপাশে কাউকে হ্যারাস হতে দেখলে, অনলাইন হোক অফলাইন হোক, প্লিজ টক। আপনারা কথা না বললে ব্যাপারটা বাজে হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আমরা আবারও অন্য একটা পর্ব নিয়ে, এমনই কোনো একটা জরুরি বিষয় নিয়ে আসব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সব সময় শুনতে থাকুন এবং দেখতে থাকুন রেডিও স্বাধীন 92.4 FM।